সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আল-আমিন, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তোমাদের সাথে আজ আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের সিলেবাসে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো আজকে আমরা কবিতা আলোচনা করতে যাচ্ছি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। এই কবিতাটি পড়ার শুরুতে আমরা আগে নির্মলেন্দু গুণ সম্পর্কে একটু জেনে নেব। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইটি বের করে নাও। তোমাদের নবম দশম শ্রেণী বইটি বের করে নাও, বাংলা সাহিত্য। এই বইয়ের 295 পৃষ্ঠায় আমাদের আজকের আলোচ্য কবিতাটি রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি এখন কবি পরিচিতি নিয়ে। আশা করছি তোমরা তোমাদের পাঠ্য বইটি বের করে নিয়েছ। নির্মলেন্দু গুণ, আমরা জানি যে নির্মলেন্দু গুণ আমাদের বর্তমান বাংলা সাহিত্যে একজন জনপ্রিয় কবি। তার কবিতা বহুল পঠিত এবং তার কবিতা অনেক আবৃত্তি হয়েছে তার কবিতা। এই যে কবিতাটি আমরা আজকে পড়ব, এই কবিতাটিও কিন্তু অসংখ্যবার অনেক আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করেছেন। নির্মলেন্দু গুণের জন্ম 1945 সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে। তার পিতা সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী এবং মাতা বীণাপাণি গুণ। নির্মলেন্দু গুণ তিনি 1962 সালে সিকেপি ইনস্টিটিউশন বারোহাট্টা থেকে মাধ্যমিক পাশ করেন এবং 1964 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপরে 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেন। নির্মলেন্দু গুণ তার আসলে কাব্যিক যে অভিযাত্রা বা তার তিনি কবিতা লেখায় স্বতঃস্ফূর্ত এবং স্বগামী হয়ে ওঠেন 60-এর দশকের সূচনা লগ্নে। এই 60-এর দশকের সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত তিনি বাংলার কবিতায় এবং গদ্যে তিনি সিদ্ধহস্ত, উভয় শাখাতেই তিনি চলমান রয়েছেন এখন পর্যন্ত এবং তিনি বাংলা কবিতায় তিনি এখন খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। এই কবি নির্মলেন্দু গুণ, তার কবিতায় আমরা যেটা পাই, প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক রাজনৈতিক জীবনের ছবি, এছাড়া তোমার যে তার যে কবিতার যে নির্মাণ, সে নির্মাণ শৈলী সত্যিই অসাধারণ। তার এই কবিতা নির্মাণে তিনি শিল্প সৌন্দর্যের প্রতি তিনি সবসময় সচকিত থাকেন এবং তার যে শব্দচয়ন, তারপরে কবিতার বাক্য গঠন, এগুলো সত্যি অভূতপূর্ব। নির্মলেন্দু গুণ তিনি সেই অর্থে আসলে পেশাগত জীবন যাপন করেননি। তিনি আসলে আপাদমস্তক একজন কবি। তিনি কবিতার সাথেই তার প্রকৃত ঘর গেরস্থালি। তারপরেও তিনি পেশাগত জীবনে একজন সাংবাদিক ছিলেন। তিনি এই কাব্য সাহিত্যে তার আসলে অবদান আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। একজন লেখকের, সত্যিকারের লেখকের স্বীকৃতি দিয়ে আসলে আমাদের কারো পক্ষে সম্ভব না। নির্মলেন্দু গুণ তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য এই যাবৎ পর্যন্ত অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। বিশেষ করে বাংলা একাডেমি পুরস্কার, আমাদের বাংলাদেশে দেশ থেকে দেওয়া যে সর্বোচ্চ পুরস্কারগুলো তিনি এই পর্যন্ত পেয়েছেন। 21 পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণ পদক, এরকম অসংখ্য পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন। এই প্রথিতযশা কবি, তার অসংখ্য কবিতার বই, তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য, 50 সহস্র বর্ষ, এরকম আরো অনেক কাব্যগ্রন্থ রয়েছে। তবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্যপুস্তকে যে গ্রন্থগুলির নাম লেখা রয়েছে, পরীক্ষা সাধারণত এগুলোর ভেতর থেকেই প্রশ্ন এসে থাকে। তারপরে নির্মলেন্দু গুণের ছোট গল্প গ্রন্থ রয়েছে, আপন দলের মানুষ। তারপরে ছোটদের জন্য লেখা তার উপন্যাস রয়েছে, কালো মেঘের খেলা, বাবা যখন ছোট ছিলেন।
এই যে দুটো উপন্যাস, এর ভিতরে কালো মেঘের খেলা এই উপন্যাসটি খুব মানে অল্প কিছুদিন আগে চলচ্চিত্র হিসেবে আমরা পর্দায় বড় পর্দায় দেখেছি। এই কালো মেঘের খেলা এই উপন্যাসের চলচ্চিত্র রূপ দিয়ে মানে পরিচালনা করেন হচ্ছে তারই সুযোগ্য কন্যা মৃত্তিকা গুণ। তোমরা এটি দেখতে পারো ইচ্ছে করলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নির্মলেন্দু গুণ সম্পর্কে জানলাম। এরপরে আমরা আমাদের এই কবিতাটি পড়বো আজকে। তারপরে কবিতাটি পড়ার পর এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে শুরুতে একটু বলে নিই যে আসলে কবিতাটা পড়ে আমরা কোন বিষয়গুলো জানতে পারব। শিরোনামটা দেখতে পাচ্ছ, স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো, অর্থাৎ এই স্বাধীনতা শব্দটা আমাদের নিজেদের করে আমরা আসলে কখন থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি। নির্মলেন্দু গুণ এই বিষয়গুলো এই কবিতার মধ্যে বলার চেষ্টা করেছেন। এই কবিতার মধ্যে বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের যে ভাষণ সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে বঙ্গবন্ধু মৃত্যুর পরবর্তী যে সময় ছিল আমাদের বাংলাদেশের, সেই সময়টাকেও তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছি, এই স্বাধীনতার যে বীজ বপন করা হয়েছিল সেই বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার সেই যে মঞ্চ যেখানে স্থাপিত হয়েছিল, অর্থাৎ সেই রেসকোর্স ময়দান, বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, এই বিষয়টাও এখানে মানে তুলে ধরার চেষ্টা করেছে নির্মলেন্দু গুণ, যে একটি ভাষণ কিভাবে মানে লাখো লাখো বাঙালিকে উজ্জীবিত করতে পারে, প্রাণের ভয়কে তোয়াক্কা না করে একজন মানুষের ডাকে সাড়া দিয়ে এই দেশের মানুষকে উদ্ধারের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, স্বাধীনতা অর্জন করবার জন্য যে মানুষ মরিয়া হয়ে তোমার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে একজন মাত্র মানুষের ডাকে, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতার মধ্যে আমরা এই বিষয়গুলো আমরা খুঁজে পাই। তারপরেও যে আমাদের যে দেশের যে প্রকৃত ইতিহাস, এটি আমাদের আগামী প্রজন্মকে জানা দরকার। সেই জানানোর যে প্রয়োজনীয়তা, সেই বিষয়টিও কিন্তু নির্মলেন্দু গুণ এই কবিতার মধ্যে উল্লেখ করেছেন। তার কবিতার এক জায়গায় বলেছেন এরকম: হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। এই কবিতাটি আমরা যখন পড়বো বুঝতে পারবো। এখানে যেটুকু অংশ আমি পড়লাম, এর মধ্যে দেখো বোঝা যাচ্ছে যে আগামী দিনের যে শিশুরা রয়েছে, যারা এই দেশ পরিচালনায় অংশ নেবে, যে আগামীতে যারা এই দেশের নাগরিক হবে, যে তাদেরও এই দেশের প্রকৃত ইতিহাসটি জানা দরকার। না জানলে আমরা যদি দেশের প্রকৃত ইতিহাস, আমাদের সকল মানুষের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য, যে আমরা যদি দেশের প্রকৃত ইতিহাস না জানি, এই দেশকে যদি না চিনি, এই দেশটি বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবার জন্য যে সকল মানুষের অবদান রয়েছে, তাদেরকে যদি আমরা না চিনি, না জানি, আমাদের মধ্যে তো আসলে দেশাত্মবোধ জাগ্রত হবে না, দেশপ্রেম জাগ্রত হবে না। আমরা তো আসলে দেশকে ভালোবাসা শিখব না। তো এই বিষয়গুলো কিন্তু এই কবিতাটির মধ্যে খুব সুন্দরভাবে সুচারুরূপে নির্মলেন্দু গুণ উপস্থাপন করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়াই আমরা চলে যাচ্ছি আজকের কবিতায়। শুরুতে আমরা কবিতাটি পাঠ করব, তারপরে এই কবিতাটি আলোচনায় যাব। শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে নিয়ে নাও, তাহলে তোমাদের ক্লাসটি বুঝতে সহজ হবে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না।
তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো ভাব। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনে উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা, প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোই মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা তুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি পাঠ করলাম। এবার আসো আমরা কবিতার আলোচনায় চলে যাই। কবিতার শুরুতে দেখো বলা হচ্ছে যে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, কখন আসবে কবি। এই অংশটুকুর মধ্যে দেখো যে অসংখ্য মানুষ এই যে অপেক্ষা করছে, একত্রিত হয়েছেন। আসলে একত্রিত হয়েছেন সে ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমানে এটি সোহরাওয়ার্দী ওয়ার্দী উদ্যান নামে পরিচিত। সেখানে বঙ্গবন্ধু আসবেন, এখানে বলা হচ্ছে যে কখন আসবে কবি। এই কবি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এসে জাতিকে দিক নির্দেশনা দেবেন যে আগামীতে আমাদেরকে কি করতে হবে, সামনে আমাদের করণীয় কি। তারই মুখ থেকে দুটি কথা শুনবার জন্য প্রায় 10 লক্ষ লোক সমবেত হন সেই রেসকোর্স ময়দানে 7ই মার্চ। সকলে অপেক্ষা করছেন এখানে কখন আসবে কবি। তারপরে বলছে দেখো, এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। মানে এখনকার যে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে শিশু পার্ক, এখানে এখন বৃক্ষ ফুলে শোভিত এই উদ্যান, ঠিক আছে, ছায়া ঘেরা। কিন্তু যখনই বঙ্গবন্ধু এই 7ই মার্চে এই ভাষণ দেন রেসকোর্স ময়দানে, তখন কিন্তু এই উদ্যানের চেহারা এরকম কিন্তু ছিল না। আজকে হয়তো বা বোঝা যাচ্ছে না যে এই উদ্যানে এত বড় ঘটনা হয়েছে, স্বাধীনতার বীজ এখানে রোপিত হয়েছে। তারপরে বলছেন কবি, তাহলে কেমন ছিল শিশু পার্কে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয় হৃদয় মাঠখানে। তাহলে এই মাঠটাকে বলা হচ্ছে ঢাকার হৃদয়। যে জানি সেদিনে সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, মানে দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণ করলেন, তারপরে 1975 সালে 15 আগস্ট তাকে মানে একদল বিপথগামী যে সেনা সদস্যরা, মানে তার খুব কাছের মানুষ ছিলেন, তারা বঙ্গবন্ধু কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে মানে তারা তাকে হত্যা করতে পারে।
সেই রকমই মানে ঘটনা ঘটে গেল, তার পুরো পরিবারটাকে শেষ করে দেওয়া হলো, বুলেটে বিদ্ধ করে দেওয়া হলো। এবং তারপর থেকে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করাটাই ছিল দেশদ্রোহিতার সামিল। তার সব স্মৃতি, মানে সেদিনের সব স্মৃতি বলতে আসলে সেই 7ই মার্চের স্মৃতি বা আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি। বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ থাকা মানে সেই দেশে আসলে স্বাধীনতা না থাকারই সামিল। এই জাতির জন্ম যার হাত দিয়ে একটি মানে দেশ মাথা উঁচু করে দাঁড়ানো শিখেছে বা বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে, একটি স্বাধীন দেশের আমরা পতাকা পেয়েছি যে মানুষের অবদানের জন্য, সেই মানুষটিকেই যখন হত্যা করা হয়, যে মানুষটির নাম নিষিদ্ধ করা হয়, সেখানে আসলে স্বাধীনতাটা কিভাবে থাকে? তো সেই জন্যই বলছেন কবি এখানে, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। এই কালো হাত আসলে যারা এই স্বাধীনতার বিরুদ্ধাচারী, সেই সকল ব্যক্তিদের এখানে বলা হচ্ছে। তারা এই 71-এর স্মৃতিটাই আসলে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। তারপরে বলছেন, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। আসলে আমাদের যে জীবনে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, এই প্রতিবন্ধকতাগুলোর বিষয় এখানে কবি বলার চেষ্টা করেছেন যে আমরা একে অপরেরই আসলে শত্রু। যে বঙ্গবন্ধু যাদেরকে ভালোবেসেছিলেন তারাই যে তাকে বুলেট বিদ্ধ করে এই মৃত্যুর দিকে ধাবিত করে দিতে পারেন, এটা আসলে কারোই কল্পনার ছিল না। যেখানে আসলে যে একে অপরের সাথে দেশটার যে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে বঙ্গবন্ধু মানে হত্যার পরে, অর্থাৎ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে দেশের যে একটা বিশ্রী অবস্থা বিরাজ করছিল, সেটাকে আসলে বোঝানোর চেষ্টা করেছেন কবি এখানে। তারপরে বলছেন, হে অনাগত শিশু, হ্যাঁ আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। মানে এখানে বলছেন যে এই আগামী প্রজন্ম যারা আছে, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, এই মুক্তিযুদ্ধের ইতিহাসটি তাদের জানা দরকার, তাদেরকে জানানো দরকার। কবি তিনি নিজের ইচ্ছাতেই, নিজের চেষ্টাতে, নিজের দায়িত্ব মনে করেই তিনি এই পরবর্তী প্রজন্মের জন্য কথাগুলো লিখে রেখে যাচ্ছেন। যেগুলো যদি না জানে একজন মানে একটা শিশু, সে কিভাবে আসলে পরবর্তীতে জাতির ভবিষ্যতে তারা পরিণত হবে, তাদের মধ্যে কিভাবে দেশাত্মবোধ জাগ্রত করবে, যে যাদের অবদানে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশটি অর্জিত হয়েছে, সেই দেশেই আমরা বেড়ে উঠছি, সেই দেশের আলোহায় আমরা বড় হচ্ছি, অথচ এই দেশটি জন্ম দেওয়ার জন্য যাদের জীবনকে বলিদান দিতে হয়েছিল, তাদের কথা যদি আমরা না জানি, তাহলে আমরা এই দেশকে কিভাবে ভালোবাসবো? এসব কথা ভেবেই আসলে তিনি সেই 7ই মার্চের কথা, অর্থাৎ সেই শ্রেষ্ঠ বিকেলের কথা তিনি লিখে রেখে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। পরের পৃষ্ঠা আসা প্রিয় শিক্ষার্থীরা, যেখানে দেখো, সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। সত্যিই ভিন্নতর ছিল, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। আজকে তো আমরা যে শহরের উদ্যানকে দেখছি, পার্ক দেখছি, ফুলের বাগান দেখছি, সেদিন তো এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত। শুধু মাঠ ছিল দুর্বা দলে ঢাকা, সবুজ সবুজ মাঠ। আর শুধু এই মাঠটা দুর্বা ঘাসে ঢাকা ছিল, আর আকাশ আমরা দেখতে পেয়েছি। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজ। এই যে ধুধু প্রান্ত, সবুজ প্রান্ত, সেখানে সেই স্বাধীনতাকামী অসংখ্য মানুষ, অর্থাৎ প্রায় 10 লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছিলেন এই বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই 18 মিনিটের ভাষণটি শুনবার জন্য। মনে হয়েছিল সকলে একত্রিত হয়েছিল সেই স্বাধীনতার জন্য। কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। মানে এই যে আমরা যে 7ই মার্চের যে ভাষণ শুনবার জন্য প্রায় 10 লক্ষ লোক সমবেত হয়েছিল, সেখানে কারা এসেছিল? আমাদের দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সেখানে সমবেত হয়েছিলেন। যে কপালে কবজিতে লাল সালু বেঁধে, যাদের ভেতরে সেই বিদ্রোহী চেতনা কাজ করছে যে না, এখন বঙ্গবন্ধু নির্দেশ দেওয়ার পরই আমরা আমাদের
পরবর্তী লক্ষ্যে আমরা ধাবিত হব। ছুটে এসেছিল বিভিন্ন জায়গা থেকে, লোহার শ্রমিক এসেছে, তারপরে সেই কৃষক এসেছেন, তারপরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, শিশু, পাতাকুড়িরা সকলেই কিন্তু এই জায়গায় একত্রিত হয়েছিল যে এই আগামীতে কি হবে, বঙ্গবন্ধু কি বলবেন, আমাদের কি করতে হবে। যে সবাই সে ব্যাকুল হয়ে আছে, যে বলছেন এখানে একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। বঙ্গবন্ধু যে কবিতাটি করলেন, এই কবিতা মানে এখানে নির্মলেন্দু গুণ যেটাকে বলছেন কবিতা হিসেবে, অর্থাৎ তার যে 18 মিনিটের ভাষণ মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনেছে। এটা আসলে ভাষণ না বলে নির্মলেন্দু গুণ বলছেন এটা আসলে বঙ্গবন্ধু আমাদেরকে একটি কবিতা শুনিয়েছেন, যে কবিতা আমাদের জীবনের কবিতা, এই কবিতা আমাদের স্বাধীনতার কবিতা, এই কবিতা আমাদের প্রাণের কবিতা। সকলে প্রতীক্ষা করছে এই কবিতা শুনবার জন্য। কবির প্রতীক্ষায় সকলে বসে আছে, সবার মধ্যে একই কথা, কখন আসবে কবি, কখন আসবে কবি। সকলের সেই অপেক্ষার পালা শেষ মানে হয়ে আসছে। পরের আমরা অংশে আমরা পড়ছি। দেখো যে কবি বলছেন এখানে, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ান। মানে বঙ্গবন্ধু উপস্থিত হয়েছেন, যে শত বছরের শত সংগ্রাম। আমরা জানি যে আমাদের এই বাঙালি জাতি বা আমাদের এই ভূখণ্ড বিভিন্ন সময়ে বিভিন্নদের দ্বারা আসলে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়েছিলাম, ব্রিটিশদের দ্বারা হয়েছি, পাকিস্তানিদের দ্বারা হয়েছি। এই যে শত বছর ধরে আমরা এই দেশে শোষিত হয়ে আছি। যে আরও আগে গেলে যে নবাব সিরাজউদ্দৌলার সময়, যে তখন তারপর তার হাত থেকে যে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে ব্রিটিশদের কাছে আমরা পরাধীন জাতিতে পরিণত হলাম। দীর্ঘ সময় আমরা তাদের দাসত্ব করেছি, মানে করতে বাধ্য হয়েছি। এই সকল কিছুর পরিণতি দেওয়ার জন্য বঙ্গবন্ধু আসছেন, যার আমরা প্রতিফল পেয়েছি 1971 সালে 16 ডিসেম্বরে। সেই বঙ্গবন্ধু জনতার মঞ্চে এসে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু আসার সাথে সাথে সেই মানুষের যে এখানে যেহেতু বলছে জনসমুদ্র, মানুষ মনে হচ্ছে মানুষে এত একাকার হয়ে গেছে, এক সমুদ্রের রূপ নিয়েছে। সেখানে সকলের মধ্যে মনে হচ্ছে প্রাণ সঞ্চার হলো, যে সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু সে জনতার মঞ্চে এসে দাঁড়ালেন। তখন তারপরে বলছে, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল। যেমন একটা ডিঙি যখন একটা নৌকা নদীতে নিয়ে তোমার হয়তো জেলেরা মাছ ধরতে যাচ্ছে, একটা ঢেউয়ের ধাক্কা এসে এক পলকে সেই জল তোমার হচ্ছে নৌকার মধ্যে উঠে যায়। সেরকম করে সকলের মধ্যে সেই প্রাণের জোয়ারটা কাজ করেছে। যে বলছেন যে হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, জোয়ার সকল দুয়ার খোলা। যে এখন বঙ্গবন্ধু সকলে এখন শুধু সবার ভেতরে মানে দৃষ্টি শুধুমাত্র সেই জনতার মঞ্চের দিকে, বঙ্গবন্ধুর দিকে। বলছে, কেরোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। তার যে বজ্রকণ্ঠ, বজ্রকে তো আমরা কেউ প্রতিহত করতে পারি না। তার এই সেই উদ্দীপ্ত ভাষণ, তার যে কণ্ঠ, এটা অপ্রতিরোধ, কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না। যে সময় বঙ্গবন্ধু এসে এই রেসকোর্স ময়দানে ভাষণ দিলেন, সেই সময় এটা ভীষণ সাহসের বিষয় ছিল, এবং তিনি উদ্দীপ্ত কণ্ঠে সাহসের সাথে তিনি স্বাধীনতার কথা তিনি উচ্চারণ করেছেন। দেশের যে মানুষকে তাদের করণীয় সম্পর্কে বলেছেন। এটা পাকিস্তানিদের কাছে ছিল কিন্তু দেশদ্রোহিতার বিষয়, যে দেশ বিদ্বেষী কথা তাদের কাছে। বঙ্গবন্ধু প্রাণনাশও সেদিনেও হতে পারত। তিনি জানতেনও বা বুঝতেন যে তার জীবনটা চলেও যেতে পারে, কিন্তু তিনি এসব কোনো কিছুই তোয়াক্কা করেনি, প্রাণের ভয় করেনি। তার মানে মননে, চিত্তে শুধুমাত্র একটি বিষয়ই প্রতিধ্বনিত হতো সবসময়, সেটি হচ্ছে এই বাংলার স্বাধীনতা, বাংলার মানুষের মঙ্গল। ঠিক আছে, বাংলার মানুষ যেন সুন্দর থাকে, এই চিন্তাই তিনি সবসময় করতেন। নিজের প্রাণের মায়া তিনি ত্যাগ করে, তারও তো একটা পরিবার ছিল, পরিজন ছিল, সন্তান সন্ততি ছিল, সেই বিষয়গুলি তার মাথার মধ্যে কখনো থাকতো না। তিনি মনে করতেন সারা বাংলাদেশই তার একটা পরিবার, সকলকেই তিনি হচ্ছে নিজের পরমাত্মীয় ভাবতেন। বিধায় এই দেশের মানুষের পাশে এই দুঃসময়ে তাকে নেতা হিসেবে তাকে দাঁড়াতে হবে।
সকল কিছুকে উপেক্ষা করেই এই জনতার মঞ্চে তিনি এসে দাঁড়িয়েছেন, যেটাকে বলা হচ্ছে এখানে গণসূর্যের মঞ্চ, যে তাকে ঘিরে সবাই কি তার কাছ থেকে সকলের শক্তি সঞ্চয় করবে। আমরা জানি যে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। এই জাতির দুঃসময় বঙ্গবন্ধু তখন সকল মানুষের শক্তির উৎস হিসেবেই তখন চিহ্নিত হতেন। ওই জন্য বলা হচ্ছে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। যে কবিতাটি তিনি শোনালেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। মানে আমাদেরকে আসলে এই পাকিস্তানিদের হাত থেকে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, আমাদের দেশকে স্বাধীন করতে হবে। তিনি সেই ডাক দিলেন সকলের মধ্যে, এবং সকল মানুষ তার মানে কথার সাথে সহমত পোষণ করলেন। এবং বঙ্গবন্ধু সে 18 মিনিটের ভাষণে যে দেশের যে দিক নির্দেশনা, যে মানুষ কে কী করবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সব কিছুই তিনি এই 18 মিনিটের ভাষণের মধ্যে তিনি তুলে ফেলেছেন। যে একটা জাতি যে মাথা উঁচু করে দাঁড়াবে, আন্দোলিত হবে, ঠিক আছে, এই কয়েক মিনিটের ভাষণের মধ্যে তিনি সেই পুরো জাতিকে একটা সুন্দর পথে তিনি পরিচালিত করতে পেরেছিলেন, যার ফলে অতি অল্প সময়ের মধ্যে, অর্থাৎ মাত্র 9 মাসে আমাদের এই দেশ স্বাধীন হয়। বিশ্ব মানচিত্রে আমরা বাংলাদেশ নামে একটি দেশ হিসেবে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলাম তার এই স্বাধীনতার ডাকের মধ্যে দিয়ে। শেষে কবি বলছেন, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই যে বঙ্গবন্ধু যে আহ্বান করলেন সকল মানুষকে, তার ডাকে সাড়া দিয়ে সমগ্র বাঙালি জাতি একত্রিত হয়েছে। এটা অবশ্য বলা যায় না সমগ্র জাতি একত্রিত হয়েছে, কারণ অধিকাংশ মেজরিটি যেহেতু একত্রিত হয়েছে, সেই ক্ষেত্র থেকে এটা বলা যেতে পারে। কারণ আমরা জানি যে এই স্বাধীনতা বিদ্বেষী, স্বাধীনতার বিরোধী শক্তিও তখন সোচ্চার ছিল, যে বাঙালি হয়ে অন্য বাঙালিকে হত্যা করা, তাদের উপর নির্যাতন করা, এগুলো আমরা জানি যে রাজাকার, আলবদর, আলসাম বিভিন্ন বাহিনীও তখন কিন্তু গঠিত হয়েছিল। এটা আমাদের সকলেরই জানা, আমরা আলোচনার ওইদিকে যাচ্ছি না। যে সেই সময় এই যে বঙ্গবন্ধু ডাক দিলেন, স্বাধীনতার ডাক দিলেন, তারপরে মানুষ একত্রিত হলো, লড়াই সংগ্রাম করলো, রক্তপাত হলো। এই অল্প সময়ে প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। এই যে ত্যাগ, তিতিক্ষা, এই অল্প সময়ের মধ্যে যে বর্বরচিত হত্যাকাণ্ড পাকিস্তানিরা ঘটিয়েছে, তার সাথে আমাদের এই ভূখণ্ডের অনেক মানুষরাই তাদের সহযোগী হিসেবে কাজ করেছিল। এরপরেও বাঙালিকে আর কিছু তাকাতে হয়নি। বঙ্গবন্ধু এই আহ্বানে সাড়া দিয়ে মানুষ একত্রিত হয়ে আমাদের এই কাঙ্ক্ষিত সে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। অর্থাৎ এরপর থেকেই এই যে মানুষের মনের মধ্যে বঙ্গবন্ধু যে স্বাধীনতা শব্দটিকে ঢুকিয়ে দিলেন, মগজে প্রবেশ করিয়ে দিলেন, তারপর থেকে সেটিকে আর বের করতে হয়নি। তারপরে আমরা স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা এতক্ষণ আলোচনা করলাম নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় আরও অনুশীলন করলে তোমরা বুঝতে পারবে। এই কবিতা থেকে যে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন আসে, তোমাদের এই আলোচনাটা যদি ভালো করে শুনে থাকো, তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করতে তোমাদের সহজ হবে বলে আমি মনে করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।